স্যার হ্যাঁ বল বল। স্যার যখন ওই সোর্স অ্যাড্রেসটা যখন চেঞ্জ হয়ে ওই যেটা লিখেছেন x.y.z মানে রাউটারের অ্যাড্রেস। ওটা যে হ্যাঁ রাউটারের অ্যাড্রেস যেটা হলো ওটা মানে কিভাবে ওটা র্যান্ডম হয় নাকি মানে র্যান্ডম হবে কেন? এমনি র্যান্ডম কোনো হবে কেন? অ্যাড্রেস? একটাই তো রাউটার, তার তো একটাই অ্যাড্রেস, তুই তো একটা রাউটারের আন্ডারই তো তোর একটাই মেশিন, অ্যাড্রেস? তোর তো রাউটার তো একটাই, তার আন্ডারে তোর মেশিন গুলো কানেক্টেড। তাহলে যখনই কোনো মেশিন থেকে কোনো প্যাকেট তুমি ইন্টারনেটে পাঠাচ্ছ, সে তো রাউটারের থ্রু দিয়ে যাচ্ছে। যখন সে রাউটারের থ্রু দিয়ে যাচ্ছে, তখনই রাউটারের কাজ হচ্ছে, সেখানে নেটওয়ার্ক অ্যাড্রেস, রাউটারের মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন মেকানিজমটা দেওয়া আছে। সেই নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ওই মেকানিজমটার কাজ হচ্ছে তোমার যে অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা, সেটাকে কনভার্ট করে রাউটারের অ্যাড্রেসটা ওখানে বসিয়ে দেওয়া। ওকে, কেন? ঘটনাটা হচ্ছে কেন বসিয়ে দেওয়া, তার কারণ হচ্ছে আউটসাইড ইওর নেটওয়ার্ক, আউটসাইড ইওর নেটওয়ার্ক তোমার যে এই আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটার তো কোনো ভ্যালু নেই। তার কারণ তোমার এই আইপি অ্যাড্রেসটা তো প্রাইভেট আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস তো ইউনিক নয়। বুঝতে পারছো ঘটনাটা? আমি হ্যাঁ আমাকে রিপিটেড হতে পারে। রিপিট হতে পারে, অন্য নেটওয়ার্ক তো এই প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করছে। তাহলে সেইটার জন্য তোমাকে এই অ্যাড্রেসটাকে কনভার্ট করে রাউটারের অ্যাড্রেসে ফেলতে হবে। তাহলে রাউটার তাই করলো, এবং তার সঙ্গে রাউটার আরেকটা কাজ যেহেতু করলো। রাউটারের অ্যাড্রেসটা ইউনিক অ্যাড্রেস তাই রাউটারের অ্যাড্রেস দিতে হবে। একদম তাই। এবং তার সঙ্গে রাউটার কি করছে আরেকটা, সেটা হচ্ছে যে রাউটার এটাও দেখছে যখন আমার কাছে রিপ্লাই আসবে, রিপ্লাই তো আসবে আমার কাছে আমার অ্যাড্রেসে। এবার সেখানে তো আমায় বুঝতে হবে যে এই প্যাকেটটা অ্যাকচুয়ালি আমি কোন সোর্স থেকে পেয়েছিলাম। তো সেই জন্য রাউটার এইটার এগেনস্টে এইটাকে নোট করে রাখছে যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাড্রেস, তার সে ডেটা পাঠিয়েছিল এইখানে। তার মানে যখনই রাউটার এই যে 216 থেকে যখনই রাউটার কোনো রিপ্লাই পাবে, ও তখনই বুঝে নেবে যে ভাই এইটাকে আমাকে তার মানে 192 168 মেশিনে পাঠাতে হবে। সেই জন্য রাউটার এই ডেটাবেসটা এখানে মেনটেন করছে। এই টোটালটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের কাজ, এবং এটা দরকারি, ভীষণভাবে দরকারি। তার কারণ হচ্ছে আমরা যখনই প্রাইভেট আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস এই মেকানিজম গুলো ইউজ করছি, তখনই আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে না? তো দ্যাট ইজ বেসিক্যালি এনএটি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। ফাইন। স্যার হ্যাঁ বলো বলো বলো, শুনছি। স্যার এই ন্যাটটা আমি আগে দেখেছি। আমি যখন আমার ল্যাপটপে একটা ধরুন ভার্চুয়াল বক্সে একটা মেশিন তৈরি করলাম, তাহলে ওখানে হয় যে কোন নেটওয়ার্কে চালাবে, ডাব্লিউ ল্যানে না ন্যাটে না একটা এক্সটার্নাল অ্যাডাপ্টার লাগিয়ে। তাহলে ওই নেটওয়ার্কটা আর এই ন্যাটটা কি একই জিনিস? একই একই অ্যাকচুয়ালি রাউটারের মধ্যে, এখনকার দিনে রাউটারের মধ্যে ন্যাট এই মেকানিজমটা ইনবিল্ট আসে, সেই কারণে তুমি অপশনটা পাও। ঠিক আছে? এই যে আমরা যে রাউটার ইউজ করি, আমাদের এই রাউটারে ন্যাটের এই মেকানিজমটা এখন অনেক সময় ইমপ্লিমেন্টেড থাকে, তো সেই কারণে তোমাকে অপশন দিচ্ছে, ওই একই জিনিস ন্যাট। ওই স্যার নেটে চালাতাম। হ্যাঁ, ন্যাটে চালাতে মানে তোমার ওই কনভার্ট করে হচ্ছে কাজটা, তোমার রাউটারই সেটা করে নিচ্ছে। ইয়েস স্যার। আগে যখন করতাম এগুলো বোঝা যেত না, এখন পড়ছি তাহলে বোঝা যাচ্ছে। সেই জন্যই তো আমরা পড়ছি, সেই জন্যই তো আমরা হচ্ছি বেসিক্যালি হচ্ছে তোমাকে বুঝতে হবে যে ডিফারেন্স বিটুইন ইঞ্জিনিয়ার অ্যান্ড মেকানিক। ইঞ্জিনিয়ার্সরা জানে যে কোন লজিকে কাজটা হয়, আর মেকানিকরা জানে যে কাজটা কিভাবে করলে ভালো হয়। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দেম। আমরা লজিক গুলোকে বুঝছি বেসিক্যালি, ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক হাউ ইট হ্যাপেনিং। ঠিক আছে? আমরা নেক্সট আমাদের যে টপিক, আমরা তাহলে গ্র্যাজুয়ালি সেই টপিকটা একটু মুভ করি। সেটা হলো এরপরে আমি আচ্ছা এই ন্যাটের তোমার নাম্বার অফ অ্যাডভান্টেজ হেন তেন এইসব যা আর কি এগুলো আছে, আমি থিওরিটিক্যালি দেওয়া আছে, দেখে নিবি। মানে যেগুলো যেগুলো আমি মুখে বললাম সেগুলো থিওরিটিক্যালি দেওয়া আছে। ওকে, এরপরে আমরা উইকলি আরো দুটো প্রোটোকল নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা নেটওয়ার্ক লেয়ারের দুটো প্রোটোকল নিয়ে এবার একটু আলোচনা করি। আমরা ওএসআই এর যে নেটওয়ার্ক লেয়ার দেখেছিলাম, সেই ওএসআই এর নেটওয়ার্ক লেয়ারের কথা বলছি। ওএসআই এর যে নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ারে আচ্ছা আমাকে বলতো নেটওয়ার্ক লেয়ারে কোন ডিভাইসটা কাজ করে, কোন ইম্পর্টেন্ট ডিভাইস কাজ করে, কে বলতে পারবে? নেটওয়ার্ক লেয়ারে কোন ইম্পর্টেন্ট ডিভাইস কাজ করে, কে বলতে পারবে?
স্যার রাউটার। রাউটার, ভেরি গুড। যেহেতু রাউটার কাজ করে সেই জন্য এখানে যে প্রোটোকলস গুলো লাগে কাজ করে সেগুলো হচ্ছে এইটা। ফার্স্ট প্রোটোকল এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে আইপি, ইন্টারনেট প্রোটোকল। এটা নিয়ে আমরা অলরেডি দেখেছি। আইপি প্যাকেট হেডার, তার স্ট্রাকচার, এসব নিয়ে আগের দিন আলোচনা করেছি। আইপি দু ধরনের, ভার্সন 4, ভার্সন 6 এইগুলো। আজকে আমরা আইপির সঙ্গে আরো অ্যাসোসিয়েটেড যে প্রোটোকল কিছু কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। আইপির সঙ্গে এই লেয়ারেই, মানে নেটওয়ার্ক লেয়ারেই একটা প্রোটোকল কাজ করে যেটার নাম এআরপি। এটা আগের দিন একটু আলোচনা করেছি। এআরপি, আরেকটা কাজ করে আরএআরপি, একটা কাজ করে আইসিএমপি, একটা কাজ করে আইজিএমপি। সমস্ত প্রোটোকল গুলোই কিন্তু নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। এআরপির ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। আরএআরপি তার ফুল ফর্ম হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। আইসিএমপি তার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। আইজিএমপি ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকল। আমরা আজকে এআরপি, আরএআরপি, আইসিএমপি দেখব। ওকে, তো এআরপি এআরপি নিয়ে আমি আগের দিন বলেছি এআরপির বেসিক কাজটা কি। অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল হচ্ছে ফুল ফর্ম। এআরপির বেসিক কাজটা হচ্ছে এইটা, এটা হলো সাপোজ ইউ ওয়ান্ট টু নো the address of a you want to know the hardware address of a particular machine in your network. You want to know the hardware address of a machine. Hardware address means MAC address. I'm talking about MAC address. In that case you have to use ARP protocol. Again এই ARP এরও কিন্তু ARP client part, ARP server part আছে, ঠিক আছে? তো obviously ARP client থেকে ARP server কে রিকোয়েস্ট পাঠাতে হবে to know the address, means MAC address of a particular machine. তো জিনিসটা কিরকম হয় আমরা যদি বলি যে এইটা হলো ARP ক্লায়েন্ট। এখানে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা মেশিনেই ARP ক্লায়েন্ট এবং ওই একই মেশিনে ARP সার্ভার ইনস্টলড, ফাইন। এবং আমরা ধরে নিচ্ছি আমাদের নেটওয়ার্কটা এরকম ভাবে তৈরি। এটা একটা সুইচ, এবং এখানে একটা মেশিন, এখানে একটা মেশিন, এটা একটা মেশিন। প্রত্যেকটা মেশিনেই সিমিলারলি ARP ক্লায়েন্ট, ARP সার্ভার ইনস্টল। প্রত্যেকটা মেশিনে, এরকম নয় যে কোনো একটা মেশিনে ইনস্টল, এরকম নয়, প্রত্যেকটা মেশিনে ইনস্টল। এবার ধরা যাক কোনো একটা মেশিন জানতে চাইছে কোনো একটা মেশিনের হার্ডওয়্যার অ্যাড্রেস। আমি ধরে নিচ্ছি এটা N1, এটা N2, এটা N3, মানে নোড 1, নোড 2, নোড 3। আমি 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 অ্যাজিউম করছি যে নোড 1 জানতে চাইছে নোড 2 এর হার্ডওয়্যার অ্যাড্রেস কি। তাহলে ফার্স্ট এই নোড 1 যেটা করবে সেটা হলো, আচ্ছা তার আগে লিঙ্কটা করে নি। এটা হচ্ছে লিঙ্ক, এটা লিঙ্ক আছে এরকম ভাবে, এই সুইচের সঙ্গে এটা লিঙ্কড। তো ফার্স্টেই যেটা নোড 1 করবে সেটা হলো নোড 1 ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে একটা ARP রিকোয়েস্ট পাঠাবে। ARP রিকোয়েস্ট পাঠাবে। সেই ARP রিকোয়েস্টটা নোড N2 তেও যাবে, সেই ARP রিকোয়েস্টটা নোড N3 তেও যাবে। এভাবে যদি আরো নোড ইনস্টল থাকে, আরো নোড যদি কানেক্টেড থাকে, ধরলাম আমি আরো একটা নোড কানেক্টেড আছে নোড N4 বলে, তাহলে ARP রিকোয়েস্টটা নোড N4 এও যাবে। কারণ আমি জানি না যে আমি যে মেশিনের হার্ডওয়্যার অ্যাড্রেসটা জানতে চাইছি সেই মেশিনটা অ্যাকচুয়ালি কোথায় আছে, তার আইপি। কারণ আমার কাছে তো তার আইপি অ্যাড্রেস আছে, আমি জানি না সেই আইপি অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কোন মেশিনটার। তো আমি নোড N2 কেও পাঠিয়েছি, N3 কেও পাঠিয়েছি, N4 এও পাঠিয়েছি। যখন ওই ARP রিকোয়েস্ট প্যাকেজটা নোড N2, নোড N4 এবং নোড N3 অ্যাকসেপ্ট করবে, ও তখন ওই প্যাকেটটায় আইপি অ্যাড্রেসটাকে ম্যাচ করবে যে ওকে নোড N4 দেখবে ওকে এই আইপি অ্যাড্রেসটা আমার নয়, তাহলে আমার কিছু করার নেই। নোড N3 দেখবে ওকে এই আইপি অ্যাড্রেসটা আমার নয়, তাহলে আমার কিছু করার নেই। কিন্তু নোড N2 দেখবে ওকে দিস আইপি অ্যাড্রেস ইজ মাইন,
So this machine, it must want to know my hardware address. তখন নোড n2 কি করবে, ও একটা ARP রিপ্লাই পাঠাবে। তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, মানে এখানে যদি গিয়ে পৌঁছয় 3 নম্বর, এখানে হচ্ছে ও একটা ARP রিপ্লাই পাঠাবে, ARP রিপ্লাই। এবং সেই ARP রিপ্লাইটা ইভেন্চুয়ালি এসে পৌঁছবে এই মেশিনের কাছে, এই মেশিনের কাছে। সো তাহলে কি হলো, ERP রিপ্লাই এর মধ্যে কি আছে, এই ERP রিপ্লাই এর মধ্যে আছে এই মেশিনটার ম্যাক অ্যাড্রেস অফ মেশিন N2, এই মেশিনের ম্যাক অ্যাড্রেসটা আছে, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল বা হার্ডওয়্যার অ্যাড্রেসটা আছে। তাহলে এইভাবে ERP কাজ করে। কিভাবে কাজ করে, আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা মেশিনের মধ্যে ERP ক্লায়েন্ট এবং ERP সার্ভার ইনস্টলড। কোনো একটা মেশিনের আইপি ম্যাক অ্যাড্রেস জানতে চায়, মানে হার্ডওয়্যার অ্যাড্রেস জানতে চায়, সেক্ষেত্রে ওই মেশিনটা প্রত্যেকটা মেশিনকে তোমার ক্লাসে আছি, একটু পরে করি তোমায়, হ্যাঁ। প্রত্যেকটা মেশিনকে এই ARP রিকোয়েস্টটা পাঠাবে যে আমি হার্ডওয়্যার অ্যাড্রেস জানতে চাই এই আইপি অ্যাড্রেস মেশিনের। যখন এই মেশিনগুলো এই ARP রিকোয়েস্টটা পাবে, ওদের কাজ হবে, ওদের যে নিজস্ব আইপি অ্যাড্রেস আছে, প্রত্যেকেরই তো নিজস্ব আইপি অ্যাড্রেস আছে, তাদের সঙ্গে এই প্যাকেটের যে আইপি অ্যাড্রেসটা এসছে, মানে এই মেশিনটা যার আইপি অ্যাড্রেস, যার হার্ডওয়্যার অ্যাড্রেস জানতে চায়, তার যে আইপি অ্যাড্রেসটা সেটা তো পাঠিয়েছে, যে আমি নোড N2, ধরা যাক নোড N2 আইপি অ্যাড্রেস x.y.z.w, এটা হচ্ছে a.b.c.d, এটা হচ্ছে g.h.i.j। ওকে, ও যখন ARP রিকোয়েস্ট পাঠাচ্ছে, ও কিন্তু বলে দিচ্ছে যে ভাই আমি x.y.z.w যে হার্ডওয়্যার অ্যাড্রেস সেটা জানতে চাই। এবার এই ARP রিকোয়েস্টটা সবার কাছে যাচ্ছে, ও দেখবে যে না, এটা তো আমি তো x.y.z.w নয়, তাহলে আমার কিছু করার নেই। ও দেখবে আমি তো নয়, আমি তো g.h.i.j, আমার নয় এটা। কিন্তু ও দেখবে ওকে, এইটা তো আমারই আইপি অ্যাড্রেস, তার মানে ও আমারই ম্যাক অ্যাড্রেস জানতে চায়। তো ও তখন ARP রিপ্লাই এর মধ্যে ওর ম্যাক অ্যাড্রেসটাকে প্রোভাইড করে দেবে, দিয়ে রেসপন্স করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে দুটো জিনিস ঘটে, একটা হচ্ছে ARP রিকোয়েস্ট, একটা হচ্ছে ARP রেসপন্স। ঠিক আছে, এবং তোমরা জানো যে ম্যাক অ্যাড্রেস কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু আইপি অ্যাড্রেসের মতন দেখতে নয়, ফিজিক্যাল অ্যাড্রেসের একটা আলাদা স্ট্রাকচার আছে। ওকে, তো সেই স্ট্রাকচারে ও মেসেজটাকে পাঠিয়ে দেবে। তো এইভাবে ARP কাজ করে। ওকে, এটা হচ্ছে ARP গল্প। আর আরেকটা হচ্ছে যেটা RARP টা আর কিছুই নয়, জাস্ট এর রিভার্সটা। RARP কি করে, যে তুমি কোনো একটা মেশিনের ম্যাক অ্যাড্রেস জানো, মানে হার্ডওয়্যার অ্যাড্রেস জানো, তুমি জানতে চাও ওই মেশিনের আইপি অ্যাড্রেস। তুমি কোনো একটা মেশিনের হার্ডওয়্যার অ্যাড্রেস জানো, আইপি অ্যাড্রেস জানো না, মানে লজিক্যাল অ্যাড্রেস জানো না। ফিজিক্যাল অ্যাড্রেস জানো, লজিক্যাল অ্যাড্রেস জানো না, তাহলে লজিক্যাল অ্যাড্রেস জানতে চাও, তাহলে তখন RARP ইউজ করবে। এখানে যেমন ARP ইউজ করছি, ARP কি করছি, তাহলে আমরা লজিক্যাল থেকে ফিজিক্যাল জানছি। লজিক্যালটা আমি জানি, সেখান থেকে আমি যদি ফিজিক্যাল অ্যাড্রেস জানতে চাই, তাহলে আমি ARP ইউজ করছি। আর যদি অপোজিটটা হয়, ফিজিক্যালটা আমি জানি, লজিক্যাল জানতে চাই, তাহলে আমরা কি ইউজ করছি, RARP ইউজ করছি। ফাইন, সো দ্যাট ইজ দ্য থিং, রাইট? ওকে, এটা গেল ARP আর RARP। আরেকটা হচ্ছে প্রোটোকল। তাহলে এটা বোঝা গেল আশা করি, কোশ্চেন থাকলে বলো। বোঝা গেল আশা করি। আমি তাহলে নেক্সট আমরা আমরা যেটা যাবো ICMP, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এটাও আমি কোনো সময় ডিসকাস করেছি। ARP RARP কোনো কোশ্চেন থাকলে বলো। সিম্পল জিনিস, কনসেপ্ট গুলো খুব সিম্পল, শুধু তোমায় মনে রাখতে হবে ARP কি করছে। ARP তুমি ফিজিক্যাল থেকে লজিক্যাল পাচ্ছ, লজিক্যাল থেকে ফিজিক্যাল, সরি, ARP দিয়ে তুমি আইপি অ্যাড্রেস জানো, হার্ডওয়্যার অ্যাড্রেস জানতে চাইছো, তখন তুমি ARP করবে। আর হার্ডওয়্যার অ্যাড্রেস জানো, আইপি অ্যাড্রেস জানতে চাইছো, তখন RARP করবে। স্যার, হ্যাঁ বলো। এটা তো কেউ এসে জানতে পারবে? না, কেউ এসে জানতে পারবে না,
এসে জানতে পারবে না। তোমার মানে তোমার নেটওয়ার্কে এআরপি আর এআরপি ইনস্টল থাকতে হবে, এবং তুমি যে নেটওয়ার্কে কানেক্টেড তার থেকেই তুমি জানতে পারবে। তুমি যে কোনো মেশিনের এআরপি আর এআরপি তে জানতে পারবে না। এখানে তোমার যখনই ক্লায়েন্ট সার্ভার, তখনই তোমার ওখানে কিছু মিনিমাম অথেন্টিকেশনের ব্যাপার তো থাকবেই। মানে তোমাকে তো ইআরপি সার্ভারটা অ্যাকচুয়ালি লগ ইন তো করতে হবে টু নো দ্য থিং। ঠিক আছে, একটা লগ ইন আইডি পাসওয়ার্ড তো থাকবে অবশ্যই। স্যার আমি একটা জিনিস পড়েছিলাম অনেকক্ষণ আগে, এআরপি পয়জনিং বলে। এআরপি পয়জনিং মানে পয়জনিং, ওটা দ্যাট ইজ, একটা ভালনারেবিলিটি, বুঝতে পেরেছি। কিছু মানে সেই কিছু জিজ্ঞেস তোমার করলাম। মানে কিছু ক্র্যাক সফটওয়্যার টাইপের আর কি, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, সেটা তো তোমার সব সময় আছে, সেটা তো তোমার সব সময় আছে। হ্যাঁ, মানে আমি নর্মালটা বলছি আর কি। আর হ্যাঁ, সে তো করাই যেতে পারে, তুমি যেটা না বলছো। মানে আমি তখন বুঝলাম না যে কিভাবে সবকিছু হয়। এখন না, বুঝতে এখন পারলে তো? অনেকটাই বুঝতে পারি। হ্যাঁ। নেক্সট হচ্ছে আইসিএমপি। আইসিএমপি হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এবং এই প্রোটোকলটা ইট ইজ বেসিক্যালি নেটওয়ার্ক প্রোটোকল। নেটওয়ার্ক প্রোটোকল মানে নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, সেই জন্য নেটওয়ার্ক প্রোটোকল বলছি আমরা। and which is used for diagnostic a network, diagnosis a network। একটা নেটওয়ার্ককে ডায়াগনোস করার জন্য আইসিএমপি প্রোটোকল আমরা ইউজ করি, মানে whether that network is working fine or not, to find out that answer we can use ICMP। এবং এই আইসিএমপি এর একটা খুব গুড এক্সাম্পল হচ্ছে পিং। হামেশাই আমরা ইউজ করি পিং, পিং ইউটিলিটি, আমরা এগুলোকে ইউটিলিটি বলবো। সো পিং ইউটিলিটি, এটার কাজ কি? It uses an ICMP request actually. It uses an ICMP request and ICMP reply message। তো কি করে? ICMP request এবং ICMP reply message পাঠায়। তাহলে ঘটনা হচ্ছে, তুমি ধরো তোমার কমান্ড লাইন থেকে লিখলে পিং 192 সামথিং একটা অ্যাড্রেস, 168 কোনো একটা পার্টিকুলার সার্ভারের অ্যাড্রেস, বাট লাইক দ্যাট 1.1। সো হোয়াট উইল হ্যাপেন অ্যাকচুয়ালি, ও তোমাকে রেসপন্স পাঠাবে। কি রেসপন্স পাঠাবে? ও তোমাকে পাঠাবে রিপ্লাই ফ্রম, এরকম ভাবে রেসপন্সটা আসবে। যদি তোমার এটা যদি আপ থাকে, এই নেটওয়ার্কটা যদি আপ থাকে, ঠিকঠাক থাকে, এই সার্ভারটা যদি ঠিক থাকে, তাহলে এই সার্ভারটা তোমাকে রেসপন্স পাঠাবে এরকম, রিপ্লাই ফ্রম, আমি তোমায় দেখাচ্ছি, তোমাকে আগেও তো আমি দেখিয়েছি, রিপ্লাই ফ্রম 192.168.1.1 এরকম বলে দেখাবে। তারপরে তোমাকে দেখাবে বাইটস সামথিং, টাইম দেখাবে, একটা টিটিএল দেখাবে, টাইম টু লিভ। টিটিএল টাইম টু লিভ মানে আমি তোমাকে বলেছিলাম যে হপ কাউন্ট করে, মানে ওই পার্টিকুলার সার্ভারটায় পৌঁছতে গেলে কতগুলো রাউটার বা কতগুলো ইন্টারমিডিয়ারি নোডের থ্রু দিয়ে যেতে হচ্ছে। তো আমরা একটা এক্সাম্পল দেখাই, আমরা একটা কমান্ড প্রম্পট খুলি, কোনো একটা পার্টিকুলার সার্ভারকে আমরা রিচ করার চেষ্টা করি। ধরা যাক, শেয়ার করি আগে তোমার সঙ্গে, ধরা যাক আমি এখানে লিখলাম পিং, সাপোজ আমি লিখছি google.com, let us see what happens। you see, আমি google.com মে যেতে চাই। so it is giving me some, it is showing me this thing, you see, pinging google.com, okay, pinging google.com with this 32 bytes of data। এবার রিপ্লাই আসছে, তারপরে google.com, আমার মেশিনটা google.com এর যে সার্ভারটাকে ইউজ করছে তার আইপি অ্যাড্রেস এইটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে। ঠিক আছে, টাইম নিচ্ছে 120 মিলি সেকেন্ড। কতগুলো মাঝখানে কতগুলো নোড আছে দেখো, 117 খানা নোড আছে। ঠিক আছে, এবং শুধু তাই নয়, স্ট্যাটিস্টিক্স দেখিয়ে দিচ্ছে, তোমার যে নেটওয়ার্কটা তার স্ট্যাটিস্টিক্স দেখিয়ে দিচ্ছে, প্যাকেটস সেন্ড হয়েছে 4টে, রিসিভড হয়েছে 4টে, একটাও লস হয়নি, তার মানে তোমার নেটওয়ার্কটা ইজ ইন আ গুড কন্ডিশন। ওকে, অ্যাপ্রক্সিমেট রাউন্ড ট্রিপ টাইম ইন মিলি সেকেন্ড, রাউন্ড ট্রিপ মানে রিকোয়েস্টটা যাচ্ছে এবং আসছে, এটাকে বলা হচ্ছে রাউন্ড ট্রিপ, যাচ্ছে এবং আসছে। কত? মিনিমাম 43 মিলি সেকেন্ড, ম্যাক্সিমাম 122 মিলি সেকেন্ড, অ্যাভারেজ 63 মিলি সেকেন্ড। সো দ্যাট ইজ দ্য থিং বাবা, দ্যাট ইজ দ্য থিং, ইন দ্যাট ওয়ে অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে।
ঠিক আছে, এই যে কাজটা হচ্ছে এটাই কিন্তু ইটস আ ভেরি গুড এক্সাম্পল অফ আইসিএমপি, ইটস আ ভেরি গুড এক্সাম্পল অফ ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। ঠিক আছে, এটা কিন্তু ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকলের একটা খুব ভালো এক্সাম্পল। সেটা হলো এই, তাহলে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল যেটা তোমাকে আমি বলেছিলাম, যেট ইজ ইউজড ফর ডায়াগনোস আ নেটওয়ার্ক। এইভাবে আমরা নেটওয়ার্ককে ডায়াগনোস করতে পারি। এবং যদি কোনো হোস্ট আনরিচেবল হয়, তাহলে তোমাকে দেখিয়ে দেবে যে দা হোস্ট ইজ আনরিচেবল। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার সার্ভার যেটা হয়তো এই মুহূর্তে আমার মেশিন থেকে পৌঁছানো যাচ্ছে না, বা মেবি মাই নেটওয়ার্ক ইজ নট আপ। So now in that case it will show you that message also, that the host is unreachable. ঠিক আছে, ঠিক আছে। আইসিএমপি এর আরেকটা ইউটিলিটির কথা বলতে পারি, যেটা হচ্ছে ট্রেস রুট। ট্রেস রুট হচ্ছে এর আরেকটা ইউটিলিটি। এটাও কিন্তু কি করে, বেসিক্যালি এও কিন্তু রুটটাকে ট্রেস করে, যে কোন প্যাকেট কোন রুটের থ্রু দিয়ে তোমার মেসেজটা যাচ্ছে। তো ট্রেস রুট করে দেখতে পারো, ট্রেস রুট উইথ সাম। আচ্ছা, আমরা এখানে করে দেখি ট্রেস রুট, আমরা দেখি কি কাজ করে ট্রেস রুট। এখানে কিছু ধরো আমরা লিখলাম, শেয়ার করি আগে। ট্রেস রুট আমি বললাম, এটা আচ্ছা, ট্রেস রুট এখানে কাজ করছে না। একটু লিনাক্স মেশিনে দেখো, হয়তো ট্রেস রুট কাজ করবে। কোন একটা লিনাক্স মেশিনে দেখো নিও, যদি উবুন্টু ইনস্টল থাকে ট্রেস রুট লিনাক্স মেশিনে কাজ করবে। অনেক সময় কিছু কমান্ড থাকে, কিছু ইউটিলিটি থাকে উইন্ডোজ এর জন্য, কিছু থাকে লাইনাক্স এর জন্য। তো ট্রেস রুটটা লাইনাক্সে করে দেখো, আই হোপ ইট উইল ওয়ার্ক। ওকে, আমি এই Yes, মুহূর্তে sir, yes, লাইনাক্সে, sir. লাইনাক্সে কানেক্টেড নেই। লাইনাক্স আমার অন্য একটা ল্যাপটপে আছে, নাহলে আমি দেখিয়ে দিতাম। তো সো দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তো লাইনাক্সে করে দেখবে এরকম ভাবে, তো দ্যাট উইল ওয়ার্ক। ওকে, তো এইভাবে আমরা তো আইসিএমপি হচ্ছে খুব একটা ইউজফুল প্রোটোকল, যেটা দিয়ে আমরা নেটওয়ার্কে ডায়াগনোজ করতে পারি। ঠিক আছে, তো সেই গল্পটা এখানে লেখা আছে, করে দেখো, পড়ে নিও একটু। মেন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে তুমি আউটপুটটা পাচ্ছ। তো যেভাবে আমরা আউটপুটটা দেখালাম আর কি, মানে আউটপুটটা দেখে তোমাকে বুঝতে হবে যে কিভাবে তোমার মানে নেটওয়ার্কটা কাজ করছে। এই যে তোমাকে দেখাচ্ছে যে রিপ্লাই ফ্রম দিস এত বাইট ডেটা যাতায়াত করছে, তার টাইম এত, টাইম টু লিভ অ্যাকচুয়ালি 117, মানে যেটা হচ্ছে হপ কাউন্ট। এইভাবেই তোমাকে, বা ধরো এই যে 0% লস, তার মানে ইট ইজ ইন্ডিকেটিং দ্যাট ইউর নেটওয়ার্ক ইজ ভেরি স্ট্রং, রানিং ভেরি স্ট্রং। ওকে, সো দিজ আর ইম্পর্টেন্ট থিংস। তো এইভাবে আমরা নেটওয়ার্ককে ডায়াগনোজ করতে পারি বাই আইসিএমপি। ঠিক আছে, তো সেটা এখানে তোমার কাছে বলা আছে, নোট সব দেওয়া আছে। আমি এবার নোটটা দেখিয়ে দিচ্ছি তোমাকে, এখানে দেখো নোটগুলো সব দেওয়া আছে। এটা আইসিএমপির ব্যাপারে বলা আছে, এটা ইআরপির ব্যাপারে বলা আছে, যেগুলো এতক্ষণ করালাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি জাস্ট একটু বলবো আজকে, সেটা হলো, বলে আমি শেষ করে দেবো আজকের ক্লাস। সেটা হলো যে আমরা আগের দিন IPv4 এবং IPv6 পড়েছিলাম। থিওরিটিক্যালি একটা জায়গায় একটু বলার আছে আমার IPv4 এবং IPv6 থেকে। সেটা হলো যে তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের এই মুহূর্তে যা কন্ডিশন, তাতে আমাদের কিছু নেটওয়ার্ক যেটা IPv4 এ রান করে, কিছু নেটওয়ার্ক যেটা IPv6 এ রান করে। মানে আমার বক্তব্য হচ্ছে যে আমরা এখনো পুরোপুরি IPv6 এ কনভার্ট করে উঠতে পারিনি। আবার এরকমও নয় যে আমাদের IPv6 এ কোনো নেটওয়ার্কই IPv6 নেটওয়ার্ক নয়। তো আমরা এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছি অ্যাকচুয়ালি। আমরা we are gradually moving from IPv4 to IPv6, and this এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এটা একদিন বা দুদিনে হবে না, এটা গ্র্যাজুয়ালি হবে। ইট উইল টেক সাম পিরিয়ড, দ্যাট পিরিয়ড মে বি 5 years 10 years and like that. তাহলে ফলত প্রবলেমটা যেটা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে সেটা হলো এইরকম। ধরা যাক এরকম একটা সিচুয়েশন, আমি একটা সিচুয়েশন এখানে তোমাকে দেখাই। ধরা যাক আমার এইটা একটা সেন্ডার মেশিন, এটা একটা রিসিভার মেশিন, যেটা কানেক্টেড
একটা ইন্টারমিডিয়ারি নোডের থ্রু দিয়ে। হামেশা এরকম ধরনের সিচুয়েশন হয়। দ্য থিং ইজ দ্যাট এটা কানেক্টেড এরকম ভাবে, এরা কানেক্ট, ঠিক আছে। নাও আমি এই সেন্ডার থেকে রিসিভারে ডেটা সেন্ড করব। ঘটনা হচ্ছে আমার সেন্ডার মেশিনটা IPv4 এ কাজ করে, IPv4 নেটওয়ার্কে কানেক্টেড। আমার সেন্ডার মেশিনটা যে নেটওয়ার্কে কানেক্টেড সেটা IPv4 নেটওয়ার্ক। মেবি আমার রিসিভার মেশিনটা যে নেটওয়ার্কে কানেক্টেড সেটাও IPv4 নেটওয়ার্ক, বাট ইন্টারমিডিয়ারি যে নোডটা এটা IPv6 এ রান করছে। হতেই পারে এরকম সিচুয়েশন, হতেই পারে এরকম সিচুয়েশন। রিভার্সও হতে পারে, এইটা IPv4 এগুলো IPv6 এ আছে, এটা হতে পারে। আবার এটাও হতে পারে, তাহলে কি কি হতে পারে, এইটা IPv4 এগুলো IPv6, এটা আরেকটা সিচুয়েশন হতে পারে। আবার এরকমও হতে পারে, এরকমও হতে পারে যে এইটা IPv6 কিন্তু এইটা IPv4, এটাও IPv4। এরকম বিভিন্ন সিচুয়েশন করতে হতে পারে। তো এক্ষেত্রে আমাদের কি করে, এক্ষেত্রে কি আমরা তাহলে কমিউনিকেট করতে পারবো না? কারণ তুমি দেখেছো IPv4 একটা ফরম্যাট, IPv6 আরেকটা ফরম্যাটে কাজ করে। IPv4 এ একটা আইপি হেডারের স্ট্রাকচার একরকম, IPv6 আরেক রকম। তাহলে কি আমার এই নোডগুলো এই নোডের সঙ্গে কানেক্ট করতে পারবে না? এটা কি সম্ভব? এটা তো হতে পারে না। কানেকশন তো আমায় করতে হবে। আমি তো জানি না আমি যে মেশিনকে ডেটা পাঠাচ্ছি সেই মেশিনটা IPv4 এ আছে না IPv6 এ আছে, আমি কি জানি? আমি জানি না। আমার জানার দরকারও নেই, আমার জানার দরকারও নেই। তার কারণ টু হ্যান্ডেল দ্যাট উই হ্যাভ সাম মেকানিজম। কি কি মেকানিজম? দেখো তুমি এবার নোটে দেখো, একটা মেকানিজমের নাম হচ্ছে ডুয়াল স্ট্যাক রাউটার। ডুয়াল স্ট্যাক রাউটারের মধ্যে গল্প হচ্ছে এইটা যে ওই রাউটারটার মধ্যে V4 এবং V6 দুটো অ্যাড্রেস কনফিগারেশনই করা আছে। যদি V4 প্যাকেট হয় V4 প্যাকেটে কনফিগারেশনও ফেলবে, যদি V6 হয় V6 প্যাকেট কনফিগারেশনও ফেলবে। তো এটাকে বলা হচ্ছে ডুয়াল স্ট্যাক রাউটার, ঠিক আছে। এতদিন আমরা যেটা দেখে এসেছি যে রাউটার একটাই স্ট্যাক, মানে আইদার এটা IPv4 অথবা IPv6, বাট এখানে আমরা এখন বললাম এই সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করার জন্য ডুয়াল স্ট্যাক রাউটার। তাহলে এটা একটা সলিউশন। ফার্স্ট সলিউশনের নাম ডুয়াল স্ট্যাক রাউটার। আসে কোশ্চেন, মাথায় রাখবে। বিশেষ করে মাল্টিপল চয়েস হলে তো আসতেই পারে। ডুয়াল স্ট্যাক রাউটার তোমাকে কতগুলো মেকানিজমের নাম দিয়ে বললো, এটা কি IPv4 থেকে IPv6 ট্রানজিশনের কোনো একটা মেকানিজমের নাম? তাহলে ডুয়াল স্ট্যাক রাউটার এটা একটা। নাম্বার 2 কোনটা? নাম্বার 2 হচ্ছে টানেলিং। টানেলিং মানে কি? ঠিক যেমন ওই মেট্রোর টানেল, যেমন গঙ্গার তলা দিয়ে হাওড়ায় তোমার কলকাতা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়ায় যাচ্ছে টানেল মধ্যে দিয়ে, কি কেসটা কি হয় যে তোমার কোথাও একটা জলের লেয়ারটা শেষ হয়েছে, কোথাও তো গঙ্গার তো কোথাও তো একটা গিয়ে জলের লেয়ারটা শেষ হয়েছে, তারও অনেক তলা দিয়ে টানেলটা গেছে, আর সেই টানেলের ভেতর দিয়ে লাইন পাতা আছে। এরকম নয় যে টানেলটা জলের মধ্যে দিয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। টানেলটা জলটা যেখানে শেষ হয়েছে, তোমার গঙ্গার তো একটা লেয়ার তো কোথাও গিয়ে তো একটা মাটি আছে, সেই মাটিরও 30 মিটার তলা দিয়ে হয়তো টানেলটা ঢুকেছে, তার ভেতর দিয়ে লাইনটা আছে, সো টানেল। সেরকমই এখানে ধরো দুদিকে দুটো, এখানে দেখো দেখাচ্ছি দুদিকে দুটো IPv4 নেটওয়ার্ক, ঠিক আছে। তোমার মানে IPv4 মেশিন, দুদিকে দুটো IPv4 মেশিন, মাঝখানে এটা যদি IPv6 হয়, তাহলে ওই টানেল করা আছে, যে টানেলের মধ্যে দিয়ে IPv4 নেটওয়ার্কটা ওই IPv6 এর মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ আমরা বলছি টানেলিং। ওকে, দিস আর ভেরি ইউজফুল টেকনিক, আমাদের এটা সবসময় কাজে লাগে। আমরা বুঝতেও পারি না, আমরা ভাবিও না, আমরা জানিও না যে ওয়েদার আই এম কানেক্টেড উইথ IPv6 নেটওয়ার্ক আর IPv4 নেটওয়ার্ক। আমি এই মুহূর্তে তোমার সঙ্গে ক্লাস নিচ্ছি, আই ডোন্ট নো থ্রু দ্য ইন্টারমিডিয়ারি নোডস যার সঙ্গে তুমি আমি কানেক্টেড, সেখানে IPv4 আছে না IPv6 আছে আমরা কেউ জানি না, জানার দরকারও নেই, কারণ ফর দ্যাট আওয়ার নেটওয়ার্ক ইজ ওয়েল কেপেবল টু হ্যান্ডেল দিস। আরেকটা হচ্ছে নেট প্রোটোকল ট্রান্সলেশন, বা NATPT। ওকে, এটা আরেকটা মেকানিজম, NATPT। এটা কি দেখো, it is another important method of transition to IPv6 by means of NATPT enabled device, ঠিক আছে। with the help of NATPT device actual can take place happens between IPv4 and IPv6 প্যাকেটস এবং ভাইস ভার্সা। মানে কি হচ্ছে, IPv6 IPv4 NAT enabled ডিভাইস যদি হয়, মানে NAT প্রোটোকল
নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন প্রোটোকল ট্রান্সলেশন, দুটো আসছে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, প্রোটোকল ট্রান্সলেশন, ঠিক আছে? বোঝা গেল? নেটওয়ার্ক এই যেখানে লেখা আছে দেখবে, নেটওয়ার্ক, এখানে এটাও শর্ট কোশ্চেন আসতে পারে, এনএটিপিটির ফুল ফর্ম নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, প্রোটোকল ট্রান্সলেশন। মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন শুধু হচ্ছে না, তার সঙ্গে প্রোটোকল ট্রান্সলেশনও হচ্ছে, এই হচ্ছে মোদ্দা গল্প। প্রোটোকল ট্রান্সলেশন মানে IPv6 থেকে V4 বা V4 থেকে V6 ভাইস ভার্সা, ঠিক আছে? তো এটা আরেকটা মেকানিজম। তাহলে তিনটে মেকানিজমের আমরা নাম পেলাম, যে তিনটে মেকানিজম দিয়ে IPv4 থেকে V6 ট্রানজিশন হয়। একটার নাম ডুয়াল স্ট্যাক রাউটার, একটার নাম টানেলিং। টানেলিং তোমাকে বললাম, মেট্রোর টানেলটার কথা ভাববে, গঙ্গার তলা দিয়ে টানেলটা কিভাবে গেছে 30 মিটার নিচে। অলরেডি কিন্তু খালের তলা দিয়ে মেট্রো, আমাদের পুরনো মেট্রো, কলকাতা পুরনো মেট্রো যেটা খালের তলা দিয়ে কিন্তু গেছে। আমাদের এখানে ধর এই শ্যামবাজার থেকে যখন মেট্রোটা বেলগাছিয়ার দিকে যাচ্ছে, বা দমদম থেকে যখন মেট্রোটা বেলগাছিয়ায় আসছে, বেলগাছিয়া না অ্যাকচুয়ালি, বেলগাছিয়া থেকে যখন শ্যামবাজারের দিকে আসছে, তখন কিন্তু খাল পেরিয়েছে। সেই খাল, এটা কিন্তু বহুদিন আগেই করে ফেলেছে। তো সেখানেও কিন্তু একটা টানেল করা আছে। কি টানেল? অ্যাকচুয়ালি খালের জলটা তো কোথাও একটা শেষ হয়েছে, লেয়ার আছে একটা, তার তলা দিয়ে টানেলটা গেছে। ওই একই টেকনিক গঙ্গার ক্ষেত্রে ইউজ করা হয়েছে। ওখানে টানেলটার লেন্থটা বেশি, এখানে লেন্থটা কম। সো দ্যাটস দ্য থিং, এখানেও তাই, IPv4 থেকে V6। তো অল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি কোথাও গিয়ে একটা কনসেপচুয়ালি মার্জ করে যায়। অ্যাকচুয়ালি অল সাবজেক্টস ভেবে দেখিস, কনসেপচুয়ালি কোথাও গিয়ে একটা মার্জ করে যায়। যত হায়ার স্টাডিতে যাবি তত এটা রিয়েলাইজ করবি কোথাও গিয়ে একটা। যেমন ধরা যাক যে আজকের দিনে দাঁড়িয়ে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি, সাইকোলজি, এভরিথিং হ্যাজ মার্জড সামহার। সেরকমই ইঞ্জিনিয়ারিংও কিন্তু একটা একটার সঙ্গে খুব রিলেটেড, কনসেপ্ট গুলো খুব রিলেটেড। এখানে আমরা এখানে টানেলটা আমরা করছি দুটো নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য, ওখানে টানেলটা করছি দুটো পার্ট অফ, মানে দুটো জায়গাকে কানেক্ট করার জন্য। দ্য থিং ইজ দ্যাট ওখানে দুটো স্থলের মাঝখানে জল আছে, আমি টানেলের মধ্যে দিয়ে ট্রেনটাও যাচ্ছে। এখানেও যদি IPv4 নেটওয়ার্ক দুটো যদি আমি স্থল বলি, আর IPv6 টাকে যদি সেই গঙ্গা ধরি, টানেলের মধ্যে দিয়ে নেটওয়ার্কটা যাচ্ছে। সো দ্যাটস দ্য থিং ইজ, কথা বললাম, আশা করি বুঝতে পেরেছিস। তো এই হচ্ছে আজকের গল্প। কোশ্চেন থাকলে বল, নয়তো আজকে শেষ করি। আর ক্লাসের অ্যাটেন্ডেন্স ভীষণ কমে যাচ্ছে, সেটা একটা খুব কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে দিন দিন, আমি জানি না কেন। একটুখানি সবাইকে বল যে ক্লাসগুলো যেন অ্যাটেন্ড করে। দিস ক্লাস ইজ ভেরি ইনফরমেটিভ, ভেরি ইনফরমেটিভ। এগুলো কিন্তু কাজে লাগবে, এই কনসেপ্ট গুলো কিন্তু সব সময় কাজে লাগবে। তুমি ইউ আর গোয়িং টু বি আ after BCA, then maybe after MCA you will be an engineer. So you should know all these concepts, how these things are working and all that. Maybe তুমি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হতে পারো, তুমি প্রোগ্রামারও হতে পারো, and you may be anything, but the concepts will be important. Because don't know, suppose তুমি সফটওয়্যার ডেভেলপার হয়েছো, বাট তোমাকে হয়তো একটা নেটওয়ার্ক রিলেটেড সফটওয়্যার ডেভেলপ করতে হচ্ছে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু নো দিস কনসেপ্ট। তখন কেউ তোমাকে এই কনসেপ্ট গুলো হাতে ধরে বলবে না। যত আমরা, এবং একটা জিনিস জানবি যে BCA তে গ্রাজুয়েশনে যতটা শিখছিস, মাস্টার ডিগ্রিতে গিয়ে কিন্তু এই জিনিসগুলো জাস্ট ব্রাশ আপ হবে। তো অ্যাকচুয়াল বেসিকটা এখান থেকে ক্লিয়ার করতে পারলে খুব ভালো। ওকে, ঠিক আছে, চলো। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি মোর কোশ্চেন, then I can finish today's class. Do you have any question? Okay, so আমরা, হ্যাঁ বলো মিত্রা, কিছু বলবি? স্যার বলছি যে ওই স্টেটফুল অ্যাড্রেস আর স্টেটলেস অ্যাড্রেসটা একটু বলে দেবেন স্টেটফুল প্লিজ? অ্যাড্রেস আর স্টেটলেস অ্যাড্রেসটা হচ্ছে এই যে স্টেটলেস অ্যাড্রেস, ধরা যাক HTTP কে আমরা স্টেটলেস প্রোটোকল বলি, তার কারণ আমি HTTP প্রোটোকল ইউজ করে কি করি, আমি HTTP প্রোটোকল ইউজ করে বিভিন্ন তোমার ওয়েবসাইটকে অ্যাক্সেস করছি, হেন তেন এসবগুলো করছি। যখনই আমি কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করছি বা কিছু করছি, তখন আমরা অ্যাকচুয়ালি ওই তোমার HTTP প্রোটোকল ইউজ করছি। কিন্তু তুমি খেয়াল করে দেখবে, যখন আমরা ওয়েবসাইট অ্যাক্সেস করছি, তখন কিন্তু যেহেতু আমরা সেটাকে HTTP প্রোটোকল ইউজ করে করছি, ওখানে কিন্তু আমার HTTP প্রোটোকল মনে রাখছে না যে আমি কোন ওয়েবসাইটটা অ্যাক্সেস করেছিলাম, হেন তেন এইগুলো আমার কোনো স্ট্যাটাসকেও ধরে রাখছে না। আমি একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করছি, HTTP প্রোটোকল সেটাকে অ্যাক্সেস করতে আমাকে হেল্প করছে, বিকজ ওটা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, তো আমাকে অ্যাক্সেস করতে ওটাকে হেল্প করছে। কিন্তু ওই প্রোটোকলটা আমার কোনো স্ট্যাটাস, কোনো স্ট্যাটিস্টিক্স ও ক্যারি করছে না।
তো সেই কারণেই এই ধরনের প্রোটোকলকে আমরা স্টেটলেস প্রোটোকল বলি, মানে যে ধরনের প্রোটোকল কোনো রকম মেমরি নেই, ওর কোনো মেমরি নেই, কোনো রকম কিছু মনে রাখছে না, দ্যাটস ওয়াই স্টেটলেস। আমার কি স্ট্যাটাস বা কি স্টেট সেটা কেউ ধরে রাখছে না, দ্যাট ইজ ওয়াই এটা স্টেটলেস প্রোটোকল। তো এইচটিটিপি হচ্ছে তার একটা উদাহরণ। তাহলে যে প্রোটোকল আমার মেমরি ধরে রাখবে সেটা হচ্ছে স্টেটফুল প্রোটোকল, যেটা ধরে রাখবে না সেটা স্টেটলেস প্রোটোকল। সো দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, বল। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, চলো, ঠিক আছে, চলো টাটা, বাই।